ব্রিফিং এর খুব গুরুত্ব আমার কাছে নাই এই কারণে। উনারা তো ওই মিটিং এর মধ্যে ছিলেন না। মিটিং হচ্ছে 1 to 1। সামান্য কিছু সময় উনারা ছিলেন। কিন্তু বাকি সময়টা তারেক রহমান এবং ডক্টর ইউনূস এরা দুজনের কথা বলছেন। সেই কথা কি উনারা শুনছেন? শুনকে পোর্টের পক্ষ থেকে ৮ কোটি টাকা দেওয়া হয়েছে। তারা টার্মস অ্যান্ড রেফারেন্স যা কিছু আছে সেগুলি তারা ঠিকঠাক করতেছে। পোর্টের চেয়ারম্যানও গেছে বিদেশ ওই আমেরিকা না কানাডাতে ওদের সাথে আলাপ করার জন্য। ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হচ্ছে কেন? খ্রিস্টাব্দে এই অ্যাডমিরাল জেং হে সেও কিন্তু কয়েকবার ঘুরে গেছে এই দিয়ে যে কিভাবে চায়না বঙ্গোপসাগর আসতে পারে, বঙ্গোপসাগর থেকে ভারত মহাসাগর আসতে পারে। এটা হচ্ছে ফান্ডামেন্টালি ইম্পর্টেন্ট যে কোনো এম্পায়ারের জন্য অ্যাক্সেস টু দ্য সি। ওই যে আপনার যেখানে আপনি থেমে গেলেন যে কেন ডিসেম্বরে ইলেকশন নয়, কেন জুনে নিয়ে যেতে চাচ্ছে, বারে বারে কেন জুনে নিয়ে যেতে চাচ্ছে, এই বিষয়টায় আমি শুধু এটুকুই বলতে চাই যে উইন্টার অফেন্সিভ যদি শুরু হয় সেটা হবে জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়টায়। ওই সময়টায় উইন্টার অফেন্সিভ শুরু হলে বাংলাদেশের সাহায্য নিয়ে আরাকান আর্মি যখন তাদের রাজধানী আকিয়া সিতুয়ে দখল করতে যাবে, তো অবভিয়াস এটা একেবারে রেখে দেওয়া যায় যে এই মায়ানমারের সাথে বাংলাদেশের যুদ্ধ অবস্থা উত্তেজনা সৃষ্টি হবে। তখনই দেখা যাবে আপনার হয়ে গেছে, কি বলে, এই জরুরি অবস্থা হয়েছে। কোথায় ইলেকশন? ইলেকশনকে বানচাল করার জন্য এই গ্র্যান্ড প্ল্যান হয়েছে এবং সবকিছুই এমন ভাবে আগাচ্ছে যে ইলেকশনের সময় যখন জরুরি অবস্থা হবে আপনার কিছু করার থাকবে না। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে সেনাপ্রধান হয়ে গেছিলাম, যেটা আমি সেনাপ্রধানের বিষয়টা তো আলোচনা মানে প্রশ্ন করেছি, কিন্তু বাকি যেটা প্রশ্ন করেছি যে খালেদা জিয়া এবং তারেক রহমানের সাথে আসলে কি ধরনের সমঝোতা হয়েছে যার জন্য মানে ফেব্রুয়ারির কথা বলা হচ্ছে, আপনার কাছে কি মনে হয়? এবং বিএনপি এক ধরনের শান্তশিষ্ট ভাব দেখাচ্ছে, তো আপনার কাছে সেটা শুনতে চাই যে কি ধরনের সমঝোতা হতে পারে ওনাদের মধ্যে। সমঝোতা কি আপনারা এখানে দেখেন যে সাকিব আলী সাহেব কিন্তু ভালো একটা কথা বলছেন যে আমেরিকা যদি চায় তাহলে এদের পক্ষে সম্ভব না, এই তারেক রহমানের পক্ষে কিংবা খালেদা জিয়ার পক্ষে সেই দাবিটা উপেক্ষা করা যায় না। তাছাড়া আরো কতগুলি বিষয় আছে, সে বিষয়টা আপনি ধরেন আমরা তো কিছুই জানি না, কারণ উনরা যে ব্রিফিংটা দিছে এই ডক্টর খলিল আর আমাদের আমির খসরু মাহমুদ ব্রিফিংটা দিছে, সেই ব্রিফিং এর খুব গুরুত্ব আমার কাছে নাই এই কারণে। উনরা তো ওই মিটিং এর মধ্যে ছিলেন না। মিটিং হচ্ছে 1 to 1। সামান্য কিছু সময় উনরা ছিলেন, কিন্তু বাকি সময়টা তারেক রহমান এবং ডক্টর ইউনূস এরা দুজনের কথা বলছেন। সেই কথা কি উনরা শুনছেন? উনরা শুনেন নাই। সুতরাং ওনাদের ব্রিফিং ওইটুকুই সীমাবদ্ধ, যতটুকু তারা এই দুজনে তাদের কাছে রিভিল করছে। এখানে একটা জিনিস হলো যে দেখতে হবে, তারেক রহমান দেখেন 10 মাস ধরে শেখ হাসিনার পতন হয়েছে, উনি কিন্তু আসতেছেন না। উনি কেন আসতেছেন না? উনি না আসার অন্যতম প্রধান কারণ হচ্ছে যে 21শে আগস্টের যে হত্যাকাণ্ড হয়েছে, সে হত্যাকাণ্ডের একটা রায় পাওয়া গেছে হাইকোর্ট থেকে। কিন্তু আবার এই সরকার এটা অ্যাপিল করার জন্য, সরকারই তো বাদী, সরকার অ্যাপিল করার জন্য পারমিশন নিয়েছে, কিন্তু এই কেসটাকে ঝুলে রাখা হয়েছে। এই কেসটাকে যে কুইকলি ডক্টর ইউনূসের কেস যেমন একেবারে মানে কুইকলি ওয়াশ করে দিল, এই কেসটা কিন্তু সেইভাবে করা হয় নাই। অ্যাকচুয়ালি আমার দৃষ্টিতে এই কেসটা নতুন করে, যেহেতু এরা করছে, নতুন করে ইনভেস্টিগেশন হওয়া উচিত। কারণ এই লোকগুলো তো মারা গেছে, কারা মারলো এটা জানার তো আছে। আমি বলবো না যে এ মারছে সে মারছে, কিন্তু একটা ফ্রি ফেয়ার একটা ইন্ডিপেন্ডেন্ট বডি দিয়া কিংবা বাহিনী দিয়া এটাকে ইনভেস্টিগেশন করা উচিত। কিন্তু ওই কেসটা কিন্তু আদালতে ঝুলে আছে। যেহেতু ঝুলে আছে, সেহেতু আপনার এই ডিসেম্বরের মধ্যে এটাকে ক্লিয়ার করা যাবে না বলেই তাকে আইডিয়া দেওয়া হয়েছে। সুতরাং আপনি ওয়েট করেন, ইলেকশনের পরে দেই, আপনি এদিকে কেস গুলি সব ঠিকঠাক হোক, তারপরে আপনি আসেন। এটি একটা প্লজিবল, আমি বলি না যে এটা কথা বলছে, কিন্তু এটা সম্ভাবনা আছে। তা না হইলে আরেকটা বিষয় দেখেন, তারেক রহমান নিজে বলছে পোর্ট দেওয়া যাবে না, কিন্তু ডিপি ওয়ার্ল্ডকে তো তারা দিয়ে দিচ্ছে। ডিপি ওয়ার্ল্ডকে সাথে আপনার চুক্তি করার জন্য আইএফসি, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনকে পোর্টের পক্ষ থেকে 8 কোটি টাকা দেওয়া হয়েছে। তারা টার্মস অ্যান্ড রেফারেন্স যা কিছু আছে সেগুলি তারা ঠিকঠাক করতেছে। পোর্টের চেয়ারম্যানও গেছে বিদেশ ওই আমেরিকা না কানাডাতে ওদের সাথে আলাপ করার জন্য। ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হচ্ছে কেন?
ডিপি ওয়ার্ল্ড ইউএস নেভির সাথে লিঙ্ক। তারা ওই আপনার ওই ইরাক যুদ্ধের সময় যথেষ্ট হেল্প করছে ইউএস নেভিকে, ডিপি ওয়ার্ল্ড। এখন এই ডিপি ওয়ার্ল্ড এখানে আসবে, তাদেরকে নিউমোরিং কন্টেনার পোর্ট দেওয়া হচ্ছে, এমনকি বে টার্মিনালের একটা অংশ দেওয়া হচ্ছে, যার মাধ্যমে ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে আরাকানের জন্য যত রকমের রসদ, অস্ত্র পাতি, যা কিছু দরকার ইকুইপমেন্ট, সেগুলি যেন করতে পারে। তাই সেভাবে কিন্তু আগাচ্ছে। তারেক রহমান ডিপি ওয়ার্ল্ড নিয়ে কিন্তু এখন আর বন্দর নিয়ে এখন আর কোনো কথা বলতেছে না। আবার বলা ছিল যে কোন রকমেরই দেওয়া হবে না, আপনার ওই কি বলে করিডোর বা চ্যানেল, করিডোর দেওয়া হবে না, চ্যানেল দেওয়া হবে না, একই তো জিনিস। ওসিমেন্ট রেলও ছিল আপনারা জানেন, সাকিব আলী সাহেব হয়তো মনে করতে পারেন, হোসিমেন্ট নর্থ কোরিয়া, হোসিমেন্ট ট্রেইল, গোপনে তারা টানেল দিয়ে অস্ত্রপাতি দিয়ে যেত, একই জিনিস কিন্তু। হিউম্যানিটেরিয়ান বলেন, ট্রেইল বলেন, এখন বলছে ড্রপ পয়েন্ট, অর্থাৎ এই টেকনামের শিলঘাট থেকে জিনিসপত্র নিয়ে হেলিকপ্টারে করে ড্রপ করে দিবে, সেই জিনিসপত্র আরাকান আর্মি এগুলি নিয়ে তাদের সীতাও উদ্ধার করবে, শক্তি করবে। আমেরিকার যে এই বার্মা অ্যাক্টের মেইন অবজেক্টিভ হচ্ছে চায়নাকে যেন ইন্ডো প্যাসিফিকে না আসতে দেওয়া হয়, অর্থাৎ বঙ্গোপসাগরে যেন তার কোনো এন্ট্রি না হয়। এন্ট্রি হলে সে ভারত মহাসাগরে চলে যায়, এবং তার স্টেট অফ মালাক্কার অল্টারনেটিভ হিসেবে চিকফাও, যেটা হইতেছে চিকফাও একটা পোর্ট বানাইছে চাইনিজরা, ওইটা মান্ডালয় হয়ে চায়নার ইউনান প্রদেশ পর্যন্ত গেছে। এখানে পাইপলাইন আছে, গ্যাস লাইন আছে, এক্সপ্রেস ওয়ে আছে, হাই স্পিড ট্রেন লাইন তারা তৈরি করতেছে। অলরেডি চায়নার টোটাল এনার্জি 7% এইখান দিয়ে যায়। এরা জাস্ট একটা স্টেট অফ মালাক্কা যদি আমেরিকানরা, ইন্ডিয়ানরা আটকায় দেয়, তাহলে যেন তাদের অল্টারনেটিভ রুট থাকে। এইটা চাইনিজদের একদিনের প্রজেক্ট না। তারা কারাকোরাম হাইওয়ে করছিল ওই গোয়াডরে, সেটা ফেল মারছে, সেটা কোনো ইহানে এখন যেটা টুরিস্ট স্পট হয়েছে। ইনফ্যাক্ট 1400 খ্রিস্টাব্দে এই অ্যাডমিরাল জেং হে, সেও কিন্তু কয়েকবার ঘুরে গেছে এই দিয়ে, যে কিভাবে চায়না বঙ্গোপসাগর আসতে পারে, বঙ্গোপসাগর থেকে ভারত মহাসাগর আসতে পারে। এটা হচ্ছে ফান্ডামেন্টালি ইম্পর্টেন্ট। যে কোনো এম্পায়ারের জন্য অ্যাক্সেস টু দ্য সি ইম্পর্টেন্ট। সেই ইম্পর্টেন্ট ইস্যুটাই আমেরিকা চাচ্ছে চায়নাকে এখানে ঢুকতে দেবে না। সেইখানে আমরা কিন্তু একটা জিও পলিটিক্যাল হটস্পটের মধ্যে পড়ে গেছি, আমরা কিন্তু এটা বুঝতে পারতেছি না। আমাদের শোনেন, এরুস সাহেবের অনেক কথাই কিন্তু আমি এখন আর বিশ্বাস করি না। এরুস সাহেবের সব কথা একদম মুড়ি খাওয়ার মতো। আপনার 2 ঘন্টা মুড়ি খেলেও 600 ক্যালোরি অ্যাড হয় না, জাস্ট ইউজলেস। লাস্টে যে কোনো কথাই বোঝা যায় না। আপনি চ্যাথা মার্বের বক্তৃতাগুলি ভালো মতো, ইট ডাজন্ট মেক এনি সেন্স। হাত পাও নাইরে টেরা কেমন ভাবে নানাবিধ কথা বলে, এইটা ভোট চুরি করে, এইটা করে, সেইটা করে, নানাবিধ কথা মানে এসে যায়। সব লোক দুর্নীতিবাজ বাংলাদেশের, আপনার সব লোক দুর্নীতিবাজ, আমি দুর্নীতিবাজ, সাকিব আলী দুর্নীতিবাজ, আপনি দুর্নীতিবাজ, সবাই দুর্নীতিবাজ না। দুর্নীতিবাজ হইতেছে ওনার অ্যাডভাইজারি প্যানেল, যাদেরকে এতবার চাপ দেওয়া হয়েছে ক্যাবিনেট ডিভিশন থেকে পাবলিকে যে আপনি সম্পদের হিসাব দেন। এক মহিলার অ্যাডভাইজার হাজবেন্ড, সে ইলেকশন করতেছে, হোম নাই, সেখানে টাকা পায় কোথায়? এই যে আওয়ামী দোসর আছে না, এই যে জ্বালানি প্রতিমন্ত্রী বিপুর টাকা পাচার করে, গাড়ি বেচে দেয়। আমরা জানি না, আমরা বাংলাদেশে থাকি। উনি জানে না? উনি যদি না জানে, উনি তো তাহলে কেন রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে এই বয়সে এসে? যদি একজন অ্যাডভাইজারের হাজবেন্ড এই এনসিপির পক্ষ হয়ে ইলেকশন করতে চায়, সে অ্যাডভাইজার থাকে কেমনে? পার্সিয়ালিটি, এখানে কিসের ইলেকশন করবে ওনাদের নিরপেক্ষতাই নাই, ওনার কোনো নিরপেক্ষতাই নাই। উনি বলতে পারে না সে অ্যাডভাইজারকে তুমি রিজাইন করো, তোমার হাজবেন্ডকে নিয়ে যে তুমি ইলেকশন করো, সেটাও তো অন্যায় হয়। বাংলাদেশের ইতিহাসে প্রায় 300-400 লোক আপনার অ্যাডভাইজার ছিল। ডক্টর ইউনূসও 1996-এ আপনার কেয়ারটেকার গভর্নমেন্টের সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রাইমারি এডুকেশনের অ্যাডভাইজার ছিল। উনি একমাত্র ব্যক্তি অ্যাডভাইজার থেকে পরে ইলেকশন করতে গেছে, সৎ প্রার্থী আন্দোলন দিয়া, আপনার নাগরিক শক্তি, একমাত্র অ্যাডভাইজার। আর কোন অ্যাডভাইজারের নজির নাই যে তারা অ্যাডভাইজারশিপ শেষ হয়ে যাওয়ার পরে কোনো পলিটিক্যাল পার্টিতে জয়েন করছে কিংবা কোনো পলিটিক্যাল পার্টি গঠন করছে। এইবার মাল্টিপল পার্সন অ্যাডভাইজারি প্যানেলে থেকে তারা ইলেকশন করতে চাচ্ছে। অর্থাৎ
ইলেকশনের যে একটা স্যাংটিটি থাকে, অ্যাপারেন্টলি থাকে, সেটাও তো নষ্ট করে ফেলছে, এখন দেখেন আপনি যে এই যে চিফ ইলেকশন কমিশনারকে হেনস্থা করলো, বলতে চায় না কিভাবে করলো। এই যে বর্তমান যারা আছে তারা কোন সাহসে আছে? তারাও তো ওনার শেখ হাসিনার আইনে যেমন সার্চ কমিটি করে করছে, এদেরকে তো শেখ হাসিনার আইন অনুসারে করা হয়েছে। এদের অনেকে অনাস্থা দিছে, তো এই যে এনসিপি তো অনাস্থা দিছে। এখন এনসিপি হাইডে গেলে, এনসিপি যদি হাইডে যায় তাহলে এদেরকে এরকম হেনস্থা করবে কিনা, হু নোজ। ইলেকশন কমিশনার যারা পাবেই তো না, এরপরে ইলেকশন কমিশনার কে আসবে? এই মব সন্ত্রাসের ভিতরে কোন ভদ্রলোক আসবে যে আইসা, যে অপমান হইল একজন মুক্তিযোদ্ধা, যত অপরাধী করে থাকুক না কেন সেটা তো আইনের মাধ্যমে হবে, সে জেল খাটবে। আমি মনে করি সে তার লং টার্ম জেল হওয়া উচিত, বিকজ হি বিট্রেড দ্য নেশন। কিন্তু একজন বয়োবৃদ্ধ লোককে এইভাবে করা, মানে এটা মানা যায় না। কিন্তু আমরা সেই কালচারের মধ্যে চলে গেছি, যেটা